নমস্কার। সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার 20তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা আপনাদেরকে শোনাতে চলেছি লেখক রঞ্জিত চট্টোপাধ্যায়ের লেখা ভৌতিক গল্প ঘড়ি। জলতরঙ্গের মতো ভারী মিষ্টি সুরেলা আওয়াজ। মানবেন্দ্র মুগ্ধ হয়ে তাকিয়েছিল গোলাকৃতি দেওয়াল ঘড়িটার দিকে। তোমার ঘড়িটা বেশ তো, এত মিষ্টি আওয়াজ বড় একটা শুনিনি। আর পেন্ডুলামটাও অদ্ভুত। মৃদু হাসলাম। সত্যিই অদ্ভুত। গোল ঘড়িটার তলায় খানিকটা কাটা, সেই ফাঁক দিয়ে একটা লম্বা স্টিলের চেন বেরিয়ে এসেছে। তার গোড়ায় ঝুলছে একটা রক্তচক্ষু ড্র্যাগনের মুখ। প্রতি সেকেন্ডে সেকেন্ডে আন্দোলিত হচ্ছে ড্র্যাগনের পেন্ডুলাম। মুন্ডুটা ধাতব নয়, হাড়ের তৈরি। মানবেন্দ্র জিজ্ঞেস করল, ঘড়িটা সংগ্রহ করলে কোত্থেকে? যেন একটা কিউরিও। তাই বটে। ঘড়িটা এদেশীয় নয়, চীন দেশীয়। বয়সও হয়েছে 50 হলো। 50 বছর আগে আর্মেনিয়ান স্ট্রিটের পুরনো আসবাবের একটা দোকান ছিল। দোকানটা চালাতো এক বুড়ি চীনে মহিলা। আমার ঠাকুরদা গিয়েছিলেন সস্তায় একটা ইজি চেয়ার কিনতে। এই চীনে ঘড়িটা তার নজরে লেগে গেল। বুড়ি কিন্তু বেচতে চায় না, বলে, ঘড়িটা ভূতে পাওয়া, ওটা নিও না বাবু। ভূতে পাওয়া ঘড়ি, সেটা কিরকম? মানবেন্দ্র কৌতূহল বোধ করলে। আমার ঠাকুরদাও ঠিক এই প্রশ্নই করেছিলেন। উত্তরে বুড়ি একটু চুপ করে থেকে একটা গল্প বলেছিল। আমাদের কাছে সেটা গল্প, কিন্তু বুড়ির কাছে সত্যি ঘটনা। ঘটনাটা বলি শোনো। মানবেন্দ্র বললে, তার আগে আরেকটা সিগারেট দাও হে শশাঙ্ক। চীনে বুড়ি, ড্রাগন মার্কা ঘড়ি, বেশ একটা রোমাঞ্চকর গন্ধ পাওয়া যাচ্ছে। আর এক পেয়ালা কফিও চলবে তো? চাকরকে ডেকে ফরমাইশ করলাম। পৌষের শেষ, শীত যেমন পড়বার তেমনি পড়েছে। তবু কুয়াশাটা এবছর একটু বেশি। সন্ধে হতে না হতেই শহরতলির মনোরম ছবি চাপ চাপ কুয়াশায় লেপে মুছে একাকার হয়ে যায়। শীতের সন্ধ্যায় এরই মধ্যে নিশুতি রাত হয়ে গেছে। পথে ঘাটে লোক চলাচলের শব্দ নেই। তার বদলে শোনা যাচ্ছে থেকে থেকে একটা গুমড়ে ওঠা চাপা কাতরানি। কি জানি কেন আজ সূর্যাস্তের পর থেকেই শীতের হাওয়ায় পথে পথে গেঁদে বেড়াচ্ছে। পরিবেশটা ছমছমে, সন্দেহ নেই। এমন পরিবেশে মনটা প্রতিদিনের ব্যস্ত জীবনের ভিড় থেকে পালিয়ে ভিন্নতর স্বাদ পেতে চায়। নিরিবিলি গৃহকোণ 2-4টি বন্ধুর সঙ্গে ঘন হয়ে বসতে চায়। লৌকিক জগৎ থেকে অলৌকিক জগতে বিচরণ করতে চায়। বোধহয় এই জন্যই মানবেন্দ্র আমার শহরতলির বাড়ির বৈঠকখানায় এসে এই পৌষ সন্ধ্যায় জমা হয়েছে। আমার দেওয়াল ঘড়িটা সে আগে কখনো দেখেনি তাও নয়, কিন্তু ঘড়িটার সম্পর্কে তার মুখ থেকে কোনো কৌতূহল প্রকাশ পায়নি। হয়তো এই পৌষ সন্ধ্যার ছমছমে পরিবেশই তার কৌতূহল জাগিয়ে তুলেছে। কফি এলো, সিগারেট চলল। মানবেন্দ্র সোফার উপরে পা তুলে আলোয়ান মুড়ি দিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, নাও, এবার বলো সেই চীনে বুড়ির গল্প। গল্পটা চীনে বুড়িকে নিয়ে নয়, গল্পটা তার বলা। হচি যাতে চাষি হলেও সে ছিল ঘড়ি তৈরির ওস্তাদ কারিগর। গায়ে বসে বসে সে নানা রকমের ঘড়ি তৈরি করত, আর মাসে একবার করে শহরে যেত বেচতে। সংসারে ছিল তার স্ত্রী তান আর একটি মেয়ে। তার বউ তান ছিল সুন্দরী, স্বাস্থ্যবতী। চাষির ঘরে অমন রূপ বড় একটা দেখা যায় না। হচির সৌভাগ্য অনেকের চোখে টাটালেও বউ নিয়ে তার সংসার ভারী সুখের। হচি শুধু ঘড়িই করত, আর চাষের কাছ থেকে গৃহস্থলীর সব রকম কাজ করত একা তান। সেবায়, যত্নে, ভালোবাসায় তান আলোর মতো,
হাওয়ার মতো ঘিরে রেখেছিল হোচির জীবনকে। একবার শহর থেকে ঘুরে এসে হোচি ঘরে তানকে দেখতে পেল না। শুধু ঘরে নয়, সারা গায়ে খুঁজেও পেল না। পাগলের মতো হয়ে গেল হোচি। অনেক চেষ্টায় খবর পাওয়া গেল গাঁয়ের জমিদার তানকে হরণ করে অনেক দূরে নিয়ে গেছে, সেই নানকিন শহরে। খবরটা পাওয়ার পর থেকে হোচি আশ্চর্য রকম চুপ হয়ে গেল। দেখা গেল অনেক দিন বাদে আবার সে একটা দেওয়াল ঘড়ি তৈরি করতে হাত লাগিয়েছে। এমন কিছু অসাধারণ ঘড়ি নয়, কোনো বাহারি নকশা নেই, তবু এত মন দিয়ে সে আর কখনো ঘড়ি বানায়নি। দিনে সে ঘড়ির কাজ করে আর রাতে করে অন্য কাজ, ভূত প্রেতের পুজো। হোচি তন্ত্রমন্ত্র জানত। সারা রাত ধরে সে ঘড়িটার সামনে ধূপধুনো জ্বালায় আর বিড়বিড় করে মন্ত্র পড়ে। এক নাগারে 7 রাত ধরে চলল ভূতের পুজো। তারপর হোচি একটা মরা শকুনের হাড় থেকে খোদাই করল একটা ড্রাগনের মুখ। চোখ দুটো লাল রং দিয়ে আগুনের মতো জলজলে করে দিল। তারপর মাথাটা আটকে দিল স্টিলের চেনের গোড়ায়। তুলতে লাগলো ড্রাগনের মুখ, আর মুহূর্তে রক্তবর্ণ চোখ দুটো নিষ্ঠুর রক্ত তৃষ্ণায় ঝলসে উঠতে লাগলো। মানবেন্দ্রের 2 আঙুলে ধরা জ্বলন্ত সিগারেটের মুখে লম্বা ছাই জমেছে। চুপ করে বসে শুনছে। জানলার কাঁচের শার্সি দিয়ে দেখা যাচ্ছে ধোঁয়া ধোঁয়া কুয়াশার বস্তুহীন রহস্য জগৎ। শোনা যাচ্ছে শীতের হাওয়ার ফুঁপিয়ে ওঠা বিলাপ। আমি বলতে লাগলাম। এরপর হোচিকে দেখা গেল নানকিন শহরে। গায়ের জমিজামা বেচে শহরে এসে আস্তানা পেতেছে। খুঁজে বেড়াচ্ছে জমিদারের ডেরা। যত বড় শহরই হোক, খুঁজতে খুঁজতে জমিদারের ঠিকানা পাওয়া গেল শেষ পর্যন্ত। হোচি কিন্তু জমিদারকে খুন করার চেষ্টা করলে না, তার বিরুদ্ধে নারী হরণের নালিশও করলে না। একদিন সে শুধু তিব্বতী লামা সেজে এই ঘড়িটা জমিদারকে উপহার দিয়ে এলো। বললে, বড় আশ্চর্য এই ঘড়ি, যার ঘরে থাকে তার সকল বিষয় ভালো হয়, সে দীর্ঘায়ু হয়। জমিদার খুশি হয়ে ঘড়িটাকে নিজের ঘরে টাঙিয়ে রাখলে। 1 বছর বাদে হঠাৎ ঘড়িটা একদিন বন্ধ হয়ে গেল। আশ্চর্যের বিষয় ঘড়িটায় পুরো দম দেওয়া ছিল, তবু বন্ধ হয়ে গেল। আর পরের দিনই হঠাৎ দম বন্ধ হয়ে মারা গেল জমিদার। বয়স ছিল 40-এর সামান্য কিছু ওপরে। নিরোগ সবল স্বাস্থ্য, তবু মারা গেল হঠাৎ। খবর পেয়ে অনেক দিন বাদে হোচির মুখে হাসি দেখা দিল। মানবেন্দ্রের নিশ্চুপ দেহটা এবার নড়ে উঠল। বললে, ভারী আশ্চর্য তো। হ্যাঁ, আশ্চর্য হওয়ার কথাই বটে। জমিদারের আত্মীয়রা বলা বলি করল যে ঘড়িটাও লক্ষণে। ভয় পেয়ে তারা ঘড়িটাকে নামমাত্র দামে বেচে দিল শহরের এক নীলামলার দোকানে। হোচি একদিন সন্ধান পেয়ে সেটা কিনে এনে নিজের ঘরে রাখল। পরের বছর হঠাৎ একদিন ঘড়িটা বন্ধ হয়ে গেল, পুরো দম থাকা সত্ত্বেও। পরদিন মারা গেল হোচি নিজে। জল খেতে গিয়ে হঠাৎ দম আটকে। হোচির মেয়ে সান অপয়া ঘড়িটাকে বিদায় করে দিল। একজন প্রতিবেশীকে সেটা দিয়ে সে চলে গেল নানকিন শহর ছেড়ে। চীনে বুড়ি বলেছিল, তারপর ঘড়িটা কত হাতে ঘুরেছে কে জানে। বছর 3 আগে একদিন এক ইংরেজ ভদ্রলোক এক পুরনো ঘড়ি নিয়ে এলো আমার দোকানে বেচতে। দেখেই চমকে উঠলাম, সেই ঘড়িওয়ালা হোচির ভুতুড়ে ঘড়ি। আমিও কিনবো না, সাহেবও ছাড়বে না। দারুণ ভয় পেলে যেমন চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, সাহেবের অবস্থাও ঠিক তেমনি। শেষ অব্দি 1 পয়সাও না নিয়ে সাহেব ঘড়িটা এমনি রেখে গেল। সেই থেকে দোকানেই পড়ে আছে, বাড়িতে কখনো নিয়ে যায়নি এই ভুতুড়ে ঘড়ি। বাবু, আমি মানা করছি, তুমি নিও নি। তোমার ঠাকুরদা কি বললে? মানবেন্দ্র প্রশ্ন করল।
ঠাকুরদা প্রথমে একচোট হাসলেন, তারপর বললেন, শোনো বুড়িমা, আষাঢ়ে গল্পটা ফেদেছ মন্দ নয়, কিন্তু জেনে রেখো, আমি শঙ্করনাথ চক্রবর্তী অল ইন্ডিয়া কুস্তি চ্যাম্পিয়ন ছিলাম। এখন বয়স 65। 10 বছর আগেও নিয়মিত কুস্তি লড়তাম। ভূত টুত আমি মানি না। তুমি ভূত মানো না? না। কিন্তু বিশ্বাস করো, ভূত আছে। থাক, আমার কিছু আসে যায় না। আমার নাথ শঙ্কর, মানে ভূতনাথ। আমি ভূতেদের প্রভু। আমার শখ হয়েছে, ঘড়িটা আমি কিনবই। বেশি দর না বাড়িয়ে সোজাসুজি বলো কত দিতে হবে। বুড়ি অত্যন্ত স্নেহমান হয়ে গেল। তুমি এই ভুতুড়ে ঘড়িটা কিনবে, তখন যা তোমার ইচ্ছা হয় দাও। তবে তবে তোমার ঠিকানাটা লিখে দিয়ে যেও। ভগবান বুদ্ধ তোমার রক্ষা করুক। মাত্র 5 টাকায় বার্গেন করে ঠাকুরদা ঘড়ি নিয়ে বাড়ি ফিরলেন। তারপর আমার সিগারেটটা নিভে গিয়েছিল। আবার ধরিয়ে বললাম। তারপর ঘড়িটার কথা বাড়ির সবাই প্রায় ভুলেই গিয়েছিল। বৈঠকখানায় টাঙানো আছে, নির্ভুল সময় দেয়, মিষ্টি আওয়াজ করে প্রহর ঘোষণা করে। হঠাৎ এক ঠান্ডা সকালবেলায় কম্বলে মোড়া এক মূর্তি এসে হাজির। চুলগুলো সনের নুড়ি, সারা মুখে চামড়া গিলে করা, চোখ দুটো নেই বললেই চলে। শঙ্করনাথ চক্রবর্তী আছেন? ঠাকুরদা এসে চিনে বুড়িকে দেখে তো অবাক। তিনি বললেন, কি ব্যাপার বুড়িমা, তুমি হঠাৎ? বুড়ি আস্তে আস্তে বলল, ঘড়িটা তুমি সেদিন কিনেছিলে, সেদিন থেকে আজ ঠিক 1 বছর পূর্ণ হলো। তোমার তোমার কোনো বিপদ আপদ হয়নি তো? হেসে উঠলেন ঠাকুরদা। ও, সেই খবরের জন্য খুঁজে খুঁজে আমার শহরতলির বাড়িতে এসেছ? না বুড়িমা, আমার কোনো বিপদই হয়নি। আমাকে দেখেই বুঝতে পারছো। বলেছি তো, আমি ভূতেদের প্রভু। ভূত টুত আমি মানি না। তবে ঘড়িটা কিন্তু চমৎকার, ঠিক টাইম দিচ্ছে। বুড়ি যেন হেরে গেল। তবু লক্ষ্য করলাম আস্তে আস্তে তার আঁকিবুকি কাটা মুখ প্রসন্ন হয়ে ওঠে। বুড়ি চলে যাবার সময় ঠাকুরদাকে প্রশ্ন করলেন, আচ্ছা, ঘড়িটার বিষয় অমন আজগুবি গল্প তুমি শুনলে কোত্থেকে? বুড়ি গলায় বিশ্বাসের জোর এনে বললে, আজ খুবই নয়, সত্যি ঘটনা। বটে? আচ্ছা, সত্যি ঘটনাই হলো। তুমি জানলে কোথা থেকে? চলে যেতে যেতে আস্তে আস্তে বুড়ি বললে, আমি ঘড়িওয়ালা হচ্ছির মেয়ে শান। আলোয়ানখানা ভালো করে ঝরিয়ে মানবেন্দ্র বলল, যা, কোনো দুর্ঘটনা তাহলে আর হয়নি, তাই তো? একটু চুপ করে থেকে বললাম, হয়েছে। মানবেন্দ্রের 2 চোখে প্রশ্ন জেগে উঠল। জানলার বাইরে পৌষের রাত কান পেতে শুনছে হাওয়ার ফুলে ফুলে কান্না। হাওয়ার হাহাকার আরও বেড়েছে। ঝাপসা কাছে সর্ষি বেয়ে গড়িয়ে পড়ছে হিমের ফোঁটা। আমি আবার শুরু করলাম। চীনে বুড়ি যেদিন এসেছিল সেদিন ঘড়ি কেনার পর 1 বছর পূর্ণ হয়। 1 বছরের মধ্যে ঘড়িটা একবারও বন্ধ হয়নি, কিন্তু সেই দিন সন্ধেবেলা বন্ধ হয়ে গেল। দম দিতে গিয়ে দেখা গেল পুরো দম রয়েছে। তবু ঠাকুরদা বললেন, কাল ঘড়িটা ভালো দোকানে অয়েলিং করাতে দিও শশধর। শশধর আমার বাবার নাম। বাবা বললেন, অয়েলিং তো মাস 3 হলো করানো হয়েছে, তবু একবার দেখিও। হাজার হলেও ঘড়িটার বয়স হয়েছে। অনেক নেড়ে চেড়েও ঘড়িটাকে চালানো গেল না।
পরদিন ভোরবেলা থেকে ঠাকুরদা বুকে একটা ব্যথা অনুভব করতে লাগলেন। ঘড়ির ইতিহাস আমার ঠাকুমাও শুনেছিলেন। তার মুখ শুকিয়ে গেল। বারবার বলতে লাগলেন, এত জ্ঞান ভালো নয়। এই নিশ্চয় ওই অলক্ষণে ভুতুরে ঘড়িটা ঘরে রাখার ফল। ডাক্তার এলো। ঠাকুরদাকে পরীক্ষা করে বললেন করোনারি অ্যাটাক। শুনে সবাই আশা ছেড়ে দিল। বাড়িতে নেমে এলো শোকের ছায়া। শুধু ঠাকুরদার মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল, যেন জিতে গিয়েছেন। হাঁপাতে হাঁপাতে বলে উঠলেন, শুনলে তোমরা সব, আমি মরছি থ্রম্বোসিসে, স্বাভাবিক রোগে, ভুতুড়ে ঘড়ির প্রভাবে নয়। ভূত বলে কিচ্ছু নেই, বোগাস। বিকেল নাগাদ ঠাকুরদার হার্টের ঘড়িও বন্ধ হয়ে গেল। কিন্তু শেষকাল পর্যন্ত তিনি জোর গলায় ঘোষণা করে গেলেন, ভূত নেই। তোমার কি মনে হয় শশাঙ্ক, সত্যি ভূত আছে? এ বিষয় নিয়ে কখনো মাথা ঘামাইনি, কেননা মাথা ঘামাবার কোনো কারণ ঘটেনি। আমি ফাঁকা বাড়িতে রাত কাটিয়েছি, শ্মশানে গিয়েছি, গভীর রাতে পাড়া গায়ে অন্ধকার রাস্তায় একা একা হেঁটেছি। কখনো ভূতের হাসি কান্নাও শুনিনি, কোনো ছায়ামূর্তিরও দেখা পাইনি। তাহলে তোমার বিশ্বাস তোমার ঠাকুরটা হঠাৎ মৃত্যুর কারণ হচির ভুতুরে ঘড়িটা নয়? না, ঘড়িটা কারণ নয়। চিনে বুড়ির চেয়ে ডাক্তারের ওপর আমার বেশি বিশ্বাস। একটু থেমে মানবেন্দ্র বলল, কিন্তু শঙ্করনাথের করোনারি অ্যাটাক ঘড়ি বন্ধ হওয়ার ঠিক পরদিনই হলো কেন? 2-5 দিন আগে বা পরেও তো হতে পারত। পারত বইটি, কিন্তু ঘড়ি বন্ধ হবার পরদিনই ঠাকুরদার মৃত্যুটা নেহাত অ্যাক্সিডেন্টাল, মানে কাকতালীয় ঘটনাও বলতে পারো। ঘড়ি বন্ধ না হলেও হয়তো ঠাকুরদার বাঁচার মেয়াদ ওই দিনই ফুরত। কিন্তু পুরো দম থাকা সত্ত্বেও ঘড়িটা হঠাৎ বন্ধ হলো কেন? আমার হাসি পেয়ে গেল। বললাম, ঠিক জানি না। বহু পুরনো কলকবজা কখন কি কারণে বিগড়ে যায় ধরা মুশকিল। কিন্তু তা নিয়ে তোমার মাথায় দুশ্চিন্তা ঢুকলো কেন? বিজ্ঞান যুগের লোক হয়ে তুমিও ভূতে বিশ্বাস করো নাকি? মানবেন্দ্র একটু অপ্রস্তুত হলো, গম্ভীর হয়ে বললে, বিশ্বাস যে করি তা বলতে পারি না, আবার বিশ্বাস করি না তাও জোর করে বলা চলে না। তবে এই লৌকিক বস্তু জগতের বাইরে একটা অদ্ভুত অলৌকিক জগৎ আছে, সেটা বিশ্বাস করি। তাই নাকি? সেই অলৌকিক জগতে কি আছে শুনি? ছায়া ছায়া চেহারা, নাকি সুরে কান্না আর বিকট অট্টহাসি? মানবেন্দ্র, বয়স তোমার 40 পার হলো, পেশায় ফিজিক্সের প্রফেসর, এখনও গ্রাম্য সংস্কার গেল না? মানবেন্দ্র চুপ করে আমার বিদ্রুপ হজম করল। তারপর আরও গম্ভীর হয়ে বলল, একে কুসংস্কার বলে বিদ্রুপ করো না শশাঙ্ক, এটা অনুভূতির ব্যাপার। অনেক সময় স্থূল অনুভূতি দিয়েও বোঝা যায়, কিন্তু বোঝানো যায় না। একদিন হয়তো সত্যটা তুমি নিজেই বুঝবে। হেসে উঠলাম, বেশ তো, তেমন দিন যদি কখনো আসে আমার বিদ্রুপ সেদিনই ফিরিয়ে নেব। কিন্তু আমি আবার বলছি, ভৌতিক গাঁজায় আমার নেশা হয় না। তর্ক আর বাড়াল না মানবেন্দ্র। খানিক চুপ থেকে প্রশ্ন করল, তোমার ঠাকুরদা কতদিন হলো গত হয়েছে? 5 বছর হলো। এর মধ্যে তোমাদের পরিবারে আর কখনো দুর্ঘটনা ঘটেছে, কোনো মৃত্যু? দীর্ঘ 5 বছরে কোনো দুর্ঘটনা বা মৃত্যু ঘটেনি এমন কোনো পরিবার দেখাতে পারো? আমি জানতে চাইছি শুধু তোমাদের পরিবারের কথা। আমরাও আর 5টা পরিবারের মতনই। ঠাকুরদা মারা যাবার 2 বছর বাদে আরেকটা মৃত্যু ঘটে আমাদের পরিবারে। তবে সেই মৃত্যুও ভৌতিক নয়, তার একটা স্পষ্ট কারণ ছিল। কে মারা যান? আমার বাবা শশধর চক্রবর্তী। 1 মিনিট আমার মুখের পানে তাকিয়ে রইল মানবেন্দ্র, তারপর জিজ্ঞেস করল, কিভাবে? আমার বাবা ছিলেন গ্লাসগো ইউনিভার্সিটির পাশ করা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। একটা বিলিতি কোম্পানিতে চাকরি করতেন। কাশীপুরে তাদের বিশাল ফ্যাক্টরি, সেইখানেই ছিল বাবার কাজ। 3 বছর আগে আমার এক পিস্তত বোনের বিয়ে লাগলো। বিয়েটা হবে আমাদেরই বাড়িতে, দিনটা মাঘ মাসের মাঝামাঝি।
সেদিন সকাল থেকেই বিয়েবাড়িতে সাড়া পড়ে গেল। সাজানো গোছানো, ভিয়েন চড়ানো, কম্পাউন্ডে প্যান্ডেল বাঁধা, সব শুরু হয়ে গেল। আত্মীয় স্বজনে বাড়ি ভর্তি, হাসি খুশির মেলা। বেলা 12টা নাগাদ বাবার কাছে টেলিফোন এলো। কারখানার মেশিনারি চলছে না, কোথায় কি বিগড়েছে ধরা যাচ্ছে না। এক্ষুনি একবার যেতে হবে, না হলে বিরাট ক্ষতি হয়ে যাবে। ঠাকুরদা নেই, বিয়েবাড়ির আসল কর্মকর্তা বাবা। বিয়ের জন্য তার ছুটি নেওয়া আছে, অথচ এই কি বিভ্রাট। বাবা বললেন, আমি যাব আর আসবো, বড় জোর ঘন্টা 2-3, বর আসার আগেই ফিরবো। চলে গেলেন। আর সেই যে গেলেন, ফেরবার লক্ষণ নেই। কাজ পাগল মানুষ, হয়তো অ্যাসিস্ট্যান্টদের কাজ বোঝাচ্ছেন। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হলো, সন্ধ্যা লগ্নেই বিয়ে। বর এসে পড়বে এক্ষুনি, বাবার দেখা নেই। বাড়ি শুদ্ধ লোক ভাবনায় অস্থির। শীতের সন্ধে একটু তাড়াতাড়িই নামে। অন্ধকার হয়ে আসার সঙ্গে সঙ্গেই কারখানা থেকে আবার টেলিফোন এলো। বাবা হাসপাতালে, অন্যমনস্ক হয়ে হাই ভোল্টের তার ছুঁয়ে ফেলেছেন। হসপিটাল থেকে বাবা আর বাড়িতে আসেননি। মানবেন্দ্র চেঁচিয়ে উঠল, ঘড়িটা তখন কি চলছিল? না, একদিন আগে বন্ধ হয়ে গেছিল। কিছুক্ষণ আর কথা হলো না। বাইরে শীতের হাওয়া হু হু করে কেঁদে উঠছে। ঘরের মধ্যেকার স্তব্ধতা ক্রমেই যেন ভারী লাগছে। মানবেন্দ্র উঠে পায়চারি করতে লাগলো। তারপর হঠাৎ থেমে বলল, ঘড়িটাকে আর রেখো না শশাঙ্ক, ফেলে দাও। কেন? ঘড়ির কি দোষ? এখনো বুঝতে পারছো না? বেশ, তুমি না পারো, কাছেই গঙ্গা, আমি ঘড়িটাকে ফেলে দিয়ে আসছি। বুঝলাম মানবেন্দ্র উত্তেজিত হয়েছে। আমি বললাম, পাগলামি করো না, ঘড়িটা আমার ঠাকুরদার স্মৃতি, ফেলে দিলে তাকে অপমান করা হয়। মানবেন্দ্র পাগলের মতো আমায় বোঝাতে লাগলো। এখনো সময় আছে শশাঙ্ক, ঘড়িটাকে এক্ষুনি বাড়ি থেকে বিদায় করো, নাইলে তোমার আরও বিপদ হবে। ভূত প্রেত দুষ্ট আত্মা, এদের দিয়ে ছেলে খেলা করতে নেই। এরা আছে, এরা আছে। মনটা কঠিন হয়ে গেল, সাথে গলার আওয়াজও। থামো, তোমার পচা পুরনো সংস্কার নিয়ে তুমি থাকো। আমরা নাস্তিকের বংশ, ভূত আমি মানি না, আর মানবও না। শান্ত হয়ে গেল মানবেন্দ্র। আলোয়ানখানা ভালো করে মুড়ি দিয়ে হাতের রিস্টওয়াচের দিকে একবার তাকালো। তারপর ক্ষুব্ধ গলায় বলল, বেশ, তুমি তোমার জেদ নিয়ে থাকো। রাত 10টা বাজলো, আমি চলি। চলে গেল মানবেন্দ্র। কিন্তু আমি আমার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে পাথর হয়ে গেলাম। মানবেন্দ্রর হাত ঘড়িতে এখন 10টা, আমার দেওয়াল ঘড়িতে 8টা 20। আবার তাকালাম, ভালো করে তাকিয়ে দেখলাম পেন্ডুলামের চেন নড়ছে না, তুলছে না মরা শকুনির হাড়ের তৈরি রক্তচক্ষু ড্রাগনের মাথা। বাবা মারা যাওয়ার 3 বছর পরে ঘড়িটা আবার বন্ধ হলো, অথচ আজই সকালে আমি নিজে দম দিয়েছি। ঘড়িটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার কেমন যেন শীত করতে লাগলো। ভূত সম্পর্কে নাস্তিক বংশের ছেলে আমি, আমার মনের ঝড় কি কমে আসছে? চোখ সরিয়ে জানলার দিকে তাকালাম। মনে হলো সেই চীনে বুড়ি শানের মতো এই পৌষের রাত চাপ চাপ কুয়াশার কম্বল মুড়ি দিয়ে কাচের সার্সির পাশে এসে দাঁড়িয়েছে, উঁকি দিয়ে দেখছে আমাকে। তার পিছনে কুয়াশার ঝাপসা আরও কত কত অশরীরী ছায়া। শীতটা ক্রমশ বাড়ছে। একা একা ঘরে বসে শুনছি শীতের হাওয়ায় টুকরে ওঠা মরা কান্না। ঘড়িটা আবার বন্ধ হলো। ঠাকুরদা গেছেন, বাবা গেছেন, এবারকার পালা। শেষ হলো আজকের গল্প। আপনাদের গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই লিখে জানাবেন। আপনাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।